নমস্কার বন্ধুগণ, আজ আমরা আমাদের চ্যানেল ইমেন্স ভিশনের তরফ থেকে সম্পূর্ণ ইতিহাসের একটি অডিও ক্লাস তৈরি করেছি। ক্লাসটি তোমাদের আগামী পরীক্ষা যেমন ডাব্লিউবি, কেপি, এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য যুগান্তকারী হতে চলেছে। তাছাড়া অন্যান্য পরীক্ষা ওয়ান ডে এক্সামের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ থাকবে। ক্লাসের মধ্যে অধ্যায় ভিত্তিক এসএকিউ ফরম্যাটে ভিডিও রাখা হয়েছে, আর ভিডিওটা মেনলি অডিও ফরম্যাটে আছে যাতে তোমরা অন্য কাজের পাশাপাশি এটাকে ব্যবহার করতে পারো বা কোথাও ট্রাভেলিং করার সময় এটাকে ব্যবহার করতে পারো। আর এটি কোনো থিওরি ক্লাস নয়, এটি মূলত রিভিশন ক্লাস। তো অনেক জায়গায় অনেকের মনে হতে পারে যে কিছু পয়েন্ট বাদ রয়েছে, তো সেই পয়েন্টগুলো আমরা যে পয়েন্টগুলোকে ইম্পর্টেন্ট মনে করছি বা এক্সামে যেগুলো এসেছে বারবার করে, সেই পয়েন্টগুলোকে এখানে ধরা হবে। আর মনে রাখবে যে এইরূপ আরও আমাদের ভিডিও আসবে। তো এই ইতিহাসের সেকেন্ড পার্ট আমাদের আসবে কয়েকদিনের মধ্যে। তো এই ভিডিওটাতে তোমাদের একটা ছোট্ট টার্গেট দেওয়া হচ্ছে যে 15টা লাইক যদি এই ভিডিওটাতে আসে, তো পরের আমরা যে ইতিহাসের যে সেকেন্ড পার্ট সেটা নিয়ে আসবো। আর সেই পার্টটাতে আমাদের মূলত ইতিহাসের যে স্ট্যাটিক পোর্শন থাকবে সেগুলোকে কভার করা হবে, ঠিক আছে? আর ভিডিওটাকে অবশ্যই নিজের স্নেহ ভালোবাসা দিবে আর বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তাহলে আমরা আর দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করতে চলেছি। তাহলে আমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে সিন্ধু সভ্যতা। তো সিন্ধু সভ্যতা শুরু করার আগে আমরা বলে রাখি যে সিন্ধু সভ্যতা আমাদের অলরেডি একটা ভিডিও রয়েছে চ্যানেলের মধ্যে। তো কারো যদি ডেসক্রিপটিভ ওয়েতে পড়ার থাকে তাহলে সেইটা দেখতে পারো তোমরা। তাহলে সিন্ধু সভ্যতা আমরা শুরু করছি। সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? তো সিন্ধু সভ্যতা হচ্ছে ব্রোঞ্জ যুগের সভ্যতা বা তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। আর এই দুটো যদি অপশানে না থাকে তাহলে নব্যপ্রস্তর যুগের সভ্যতা আমরা এটাকে বলতে পারি। সিন্ধু সভ্যতার সময়কাল কত? তো সিন্ধু সভ্যতার সময়কাল হচ্ছে 2500 থেকে 1700 খ্রিস্টপূর্বাব্দ। সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করে? তো দয়ারাম সাহানি 1921 সালে জন মার্শালের নেতৃত্বে সিন্ধু সভ্যতা আবিষ্কার করে। সিন্ধু সভ্যতার আবিষ্কৃত প্রথম স্থানটি কি? সিন্ধু সভ্যতার আবিষ্কৃত প্রথম স্থানটি হচ্ছে হরপ্পা, ওই জন্য এটাকে হরপ্পা সভ্যতাও বলা হয়। মহেঞ্জোদাড়ো কোথায় অবস্থিত? তো মহেঞ্জোদাড়ো পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত। আর এটা কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু নদীর তীরে অবস্থিত। সেইরূপ হরপ্পা কোথায় অবস্থিত? তো হরপ্পা হচ্ছে পাকিস্তানের পাঞ্জাবের মন্টেগোমারি ডিস্ট্রিক্টে অবস্থিত। আর এটা কোন নদীর তীরে অবস্থিত? রাবি নদীর তীরে অবস্থিত। মহেঞ্জোদাড়ো শব্দের অর্থ কী? মহেঞ্জোদাড়ো শব্দের অর্থ হচ্ছে মৃতের স্তূপ বা মৃতের টিবি। আর হরপ্পা শব্দের অর্থ কী? হরপ্পা শব্দের অর্থ হচ্ছে পশুপতির খাদ্য। সিন্ধু সভ্যতার বৃহত্তম স্নানাগারটি কোথায় রয়েছে? সিন্ধু সভ্যতার বৃহত্তম স্নানাগারটি রয়েছে মহেঞ্জোদাড়োতে। সিন্ধু সভ্যতার প্রধান বন্দর বা নগরী কোনটি? সিন্ধু সভ্যতার প্রধান বন্দর নগরী হচ্ছে লোথাল, এটা গুজরাটে রয়েছে। একে সিন্ধু সভ্যতার ম্যানচেস্টারও বলা হয়। সিন্ধু সভ্যতার কোন ধাতুর ব্যবহার তাদের জানা ছিল না? তো সিন্ধু সভ্যতার লোকেদের মূলত লোহার ব্যবহার তারা জানতো না। তাছাড়া এরা কোন খাবার এটা চাষ করতে জানতো না। তাহলে মনে রাখবে যে এরা আখের চাষ সম্বন্ধে জানতো না। কোন পশুর ব্যবহার জানতো না? তাহলে ঘোড়ার ব্যবহার এরা জানতো না। কিন্তু ঘোড়ার অস্থির নিদর্শন পাওয়া গেছে, কিন্তু এরা ঘোড়ার ব্যবহার জানতো না, ঠিক আছে? নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতার মানুষেরা কোন লিপি ব্যবহার করত? তো সিন্ধু সভ্যতার মানুষেরা যে লিপি ব্যবহার করত সেটা মূলত ছিল পিক্টোগ্রাফিক লিপি বা চিত্রলিপি, যেটাকে বলা হয় বোস্টোফেডান লিপি। বোস্টোফেডান লিপির এটা নামের কারণ কি? এই লিপিটার বিশেষ একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা ডান থেকে বাঁ দিকে, আবার বাঁ দিক থেকে ডান দিকে, যেখানে শেষ হচ্ছে সেইখান থেকে আবার অপোজিট দিকে লেখা হতো। তাহলে আমাদের এই লিপিকে বলা হয় বোস্টোফেডান লিপি। আর মূলত এই লিপিটা পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। নেক্সট আমাদের কোয়েশ্চেন হচ্ছে সিন্ধু সভ্যতার কোন স্থান থেকে ঘোড়ার অবশেষ পাওয়া গেছে? একটু আগেই তোমাদের বললাম যে সিন্ধু সভ্যতায় ঘোড়ার নিদর্শন পাওয়া গেছে, কিন্তু ওরা
ঘোড়ার ব্যবহার জানতো না। তো সিন্ধু সভ্যতার সুরকাটোডা যেটা গুজরাটে অবস্থিত রয়েছে সেখানে ঘোড়ার অবশেষ পাওয়া গেছে। সিন্ধু সভ্যতার কোন স্থান থেকে একটি বিশাল স্নানাগার পাওয়া গেছে? তো সিন্ধু সভ্যতার মোহেঞ্জোদাড়োতে একটি বিশাল স্নানাগার পাওয়া গেছে। নিত্যরত নারী মূর্তি বা ব্রোঞ্জের নিত্যরত নারী মূর্তি কোথা থেকে পাওয়া গেছে? তাহলে ব্রোঞ্জের নিত্যরত নারী মূর্তি মহেঞ্জোদাড়ো থেকে পাওয়া গেছে। পুরোহিত রাজার মূর্তি কোথা থেকে পাওয়া গেছে? তো পুরোহিত রাজার মূর্তি মহেঞ্জোদাড়ো থেকে পাওয়া গেছে। সিন্ধু সভ্যতার মানুষেরা কোন প্রাণীর পূজা করত? দেখো এখানে প্রাণী বলা আছে, প্রাণীর মধ্যে আমাদের অ্যানিম্যাল হতে পারে অথবা বার্ড হতে পারে, ঠিক আছে। তাহলে প্রাণীদের মধ্যে মনে রাখবে পশুর মধ্যে তারা বৃষ বা যেটাকে কুঞ্জবালা যে ষাঁড় হয় ষাঁড়ের পূজা করত। আর পাখিদের মধ্যে পায়রা বা ঘুঘু পাখির এরা পূজা করত। আর এমনি দেবতাদের মধ্যে কাদের পূজা করতো মনে রাখবে যে পশুপতি শিব, যেটা হচ্ছে শিবের আদি রূপ বা পশুপতি দেবের এরা উপাসনা করত। আর মাতৃদেবী, যেটা মাতৃদেবী বলতে মাদার নেচারকে বলা হয়, তার উপাসনা করত। এছাড়া এরা গাছের মধ্যে কাকে পবিত্র মানত? গাছের মধ্যে অশ্বত্থ গাছ বা যেটাকে আমরা পিপল গাছ বলি। নেক্সট হচ্ছে ধোলাবিরা কোন রাজ্যে অবস্থিত? ধোলাবিরা গুজরাটে অবস্থিত। সিন্ধু সভ্যতার কোন নগরে জল নিকাশি ব্যবস্থা সবচেয়ে উন্নত ছিল? তো সিন্ধু সভ্যতার ধোলাবিরাতে জল নিকাশি ব্যবস্থা সবচেয়ে উন্নত ছিল। এখানে মনে রাখবে যে এখানে জল নিকাশির পাশাপাশি একটা ড্যামেরও খোঁজ পাওয়া গেছে। সিন্ধু সভ্যতার কোন স্থান থেকে একটি বিশাল হল পাওয়া গেছে? হল বা যেটা কমিউনিটি হল, যেখানে মানুষ একত্রিত হয়। তাহলে মনে রাখবে যে একটা বিশাল হল রুমের নিদর্শন পাওয়া গেছে হরপ্পা থেকে। আর একটা জিনিস মনে রাখবে যে হরপ্পা সভ্যতায় 6টা গ্র্যানারি মানে যেখানে অন্ন রাখা হয় সেটা পাওয়া গেছে। সিন্ধু সভ্যতার পতনের প্রধান কারণ কি? সিন্ধু সভ্যতার পতনের প্রধান কারণ হচ্ছে বন্যা, ভূমিকম্প, নদীর গতিপথ। আর অনেকে মনে করে যে আর্যদের আক্রমণের ফলে সিন্ধু সভ্যতার পতন ঘটে। সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান পেশা কী ছিল? সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান পেশা ছিল কৃষিকাজ ও বাণিজ্য। এরা মূলত তুলো, তারপরে বার্লি, গম চাষ করত। কালীবঙ্গান কোথায় অবস্থিত? কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত আর ঘরঘরা নদীর তীরে অবস্থিত। কালীবঙ্গান কথার অর্থ হচ্ছে কি কালো চুড়ি বা কালো শাখা। সিন্ধু সভ্যতার কোন স্থান থেকে যুগ্ম শবধারা পাওয়া গেছে? শবধারা বলতে কি বোঝায়? যে মানুষকে যে কবর দেওয়া হয়, তাহলে স্বামী স্ত্রীকে যদি একসাথে কবর দেওয়া হয় সেটাকে বলে যুগ্ম শবধারা। তো এটা পাওয়া গেছে লোথালে। রোপার কোথায় অবস্থিত? রোপার পাঞ্জাবে অবস্থিত আর এটা সুতলেজ নদীর তীরে অবস্থিত। সিন্ধু সভ্যতার মানুষেরা কোন জিনিস দিয়ে ওজন মাপতো? তো সিন্ধু সভ্যতার মানুষেরা একটা বাটখারা ব্যবহার করতো। বাটখারাটা মূলত স্টেটাইট দিয়ে তৈরি হতো আর এটা সবসময় 16 এর গুণিতকের ওজনে থাকতো। সিন্ধু সভ্যতার সিলমোহর সাধারণত কী দিয়ে তৈরি? তো সিন্ধু সভ্যতার সিলমোহর সাধারণত টেরাকোটা মানে মাটির জিনিস করে সেটাকে পুড়িয়ে দেওয়া অথবা স্টেটাইট পাথর দিয়ে তৈরি করা হতো। সিন্ধু সভ্যতার বাড়ি কী দিয়ে তৈরি ছিল? তো সিন্ধু সভ্যতার নানা ধরনের বাড়ি পাওয়া গেছে, কাঁচা ইটের, পোড়া ইটের আর পাথর দিয়েও বাড়ি পাওয়া গেছে, কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া গেছে পোড়া ইটের বাড়ি। আলমগীরপুর কোথায় অবস্থিত? তাহলে মনে রাখবে আলমগীরপুর কি হচ্ছে যে সিন্ধু সভ্যতার সবচেয়ে পূর্বতম বিন্দু হচ্ছে আলমগীরপুর, যেটা কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে অবস্থিত। আর কোন নদীর তীরে অবস্থিত? তো মনে রাখবে যে যমুনা নদীর একটা সহায়ক নদী যেটা হিন্ডন রিভার, যেটা তোমাদের ভূগোলের দেখবে ভিডিও দেওয়া হয়েছে, নদ নদীর একটা ভিডিও, অনেকগুলো 4টা ভিডিও দেওয়া আছে সিরিজের। তো সেটা ভূগোলের প্লেলিস্টে গেলে তোমরা পাবে। তো সেই হিন্ডন রিভারের তীরে সিন্ধু সভ্যতার সবচেয়ে পূর্বতম বিন্দু যেটা হচ্ছে আলমগীরপুর অবস্থিত। তাহলে সবচেয়ে পশ্চিমতম বিন্দু কী হবে? তাহলে সিন্ধু সভ্যতার সবচেয়ে পশ্চিমতম বিন্দু হচ্ছে সুতকাজেন্দার। সবচেয়ে উত্তরতম বিন্দু কী হচ্ছে? মান্দা। এটা কোথায় অবস্থিত হচ্ছে? মান্দা মনে রাখবে জম্মু কাশ্মীরে অবস্থিত। সুতকাজেন্দার একটু আগে বললাম সেটা কোথায় অবস্থিত আছে? সুতকাজেন্দার আছে ইরান বর্ডারে, মানে যেটা এখন পাকিস্তানে বালুচিস্তান অঞ্চলে রয়েছে। আর সবচেয়ে দক্ষিণতম বিন্দু যেটা হচ্ছে দাইমাবাদ। দাইমাবাদ কোথায় আছে? দাইমাবাদ রয়েছে মহারাষ্ট্রে। তাহলে আমরা এটার থেকে মোটামুটি বিস্তার সম্বন্ধে জানলাম। নেক্সট হচ্ছে সুতকাজেন্দার কোথায় অবস্থিত? তো দেখো সুতকাজেন্দার একটু আগেই বললাম বেলুচিস্তান সিন্ধুর
সভ্যতার পশ্চিমতম স্থান হচ্ছে এটা। আর এটা কোন নদীর তীরে অবস্থিত? এটা দাস্ত নদীর তীরে অবস্থিত। আমরা নেক্সট দেখি, সিন্ধু সভ্যতার কোন স্থান থেকে ধানের প্রমাণ পাওয়া গেছে? তো সিন্ধু সভ্যতার দুই জায়গা থেকে ধানের প্রমাণ পাওয়া গেছে, একটা হচ্ছে লোথাল ও আর একটা হচ্ছে রোপার। সিন্ধু সভ্যতার কোন ধরনের শাসন ব্যবস্থা ছিল? তো এখানে মূলত বণিক শ্রেণীর শাসন ব্যবস্থা ছিল। এখানে সিটাডেল পাওয়া গেছে। সিটাডেল বলতে কি বোঝায়? দুর্গ বোঝায়, যেটা শহরে একটু উঁচু স্থানে অবস্থান করতো, যেখানে মালিক শ্রেণীর লোকেরা বসবাস করতো, আর নিচে সিটাডেলের নিচে বা দুর্গের নিচে সাধারণ মানুষেরা বা শ্রমিক মানুষেরা বসবাস করতো। তাহলে এবারে আমাদের সিন্ধু সভ্যতার মোটামুটি যে কোশ্চেনগুলো আসে সেটা আমরা আলোচনা করলে আমরা আমাদের নেক্সট চ্যাপ্টার বৈদিক সভ্যতাতে আমরা চলে যাই। আমাদের নেক্সট চ্যাপ্টার আমরা বৈদিক সভ্যতাতে আমরা পৌঁছে গেলাম। তো দেখো, বৈদিক সভ্যতা আমরা বৈদিক সভ্যতা কতদিন আগে শুরু হয়েছে? তো মনে রাখবে যে বৈদিক সভ্যতা শুরু হয়েছে 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ আগে। আর এটাকে কয়টি ভাগে ভাগ করা হয়? এটি মূলত দুইটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ঋক বৈদিক যুগ বা এবং দ্বিতীয় হচ্ছে পরবর্তী বৈদিক যুগ বা উত্তর বৈদিক যুগ। এবারে এখানে আমাদের একটা জাতি সম্বন্ধে আমরা জানতে পারি, যেটা হচ্ছে আর্য। তাহলে আর্য কথার অর্থ কী? আর্য কথার অর্থ হচ্ছে সৎ বংশজাত। আর আর্য কি? আর্য হচ্ছে একটা ভাষা গোষ্ঠী যারা ইন্দো ইউরোপীয় ভাষা বলতো। এরা কোথা থেকে এসেছিলো? আর্যরা কোথা থেকে এসেছিলো? আর্যরা মূলত মধ্য এশিয়া থেকে এসেছিল। এটা ম্যাক্স মুলারের মতবাদ থেকে জানা যায়। বোর্জ খাই লিপি কোথায় পাওয়া গেছে? বোর্জ খাই লিপি তুর্কিতে পাওয়া গেছে। আর বোর্জ খাই লিপিতে কোন কোন দেবতার চিত্র রয়েছে? বোর্জ খাই লিপিতে ইন্দ্র, বরুণ, মিত্র, নাসুক্ত ইত্যাদি দেবতার চিহ্ন পাওয়া গেছে। ঋগ্বেদে মোট কতগুলি মন্ত্র রয়েছে? তো মনে রাখবে যে চারটা বেদ রয়েছে, ঋক, সাম, যদু, অথর্ব। তার মধ্যে ঋগ্বেদ হচ্ছে সবচেয়ে প্রাচীন বেদ। তো ঋগ্বেদে 10,462টা মন্ত্র রয়েছে আর 1028টা স্তোত্রম রয়েছে। ঋগ্বেদের কয়টি মণ্ডল আছে? ঋগ্বেদে 10টি মণ্ডল আছে। বেদের সংখ্যা কত? বেদের সংখ্যা 4টি, একটু আগেই বললাম, ঋক, সাম, যজু, অথর্ব। কোন বেদ সবচেয়ে প্রাচীন? তাহলে ঋগ্বেদ হচ্ছে সবচেয়ে প্রাচীন। গায়ত্রী মন্ত্র কোন বেদে রয়েছে? গায়ত্রী মন্ত্র রয়েছে ঋগ্বেদের 3য় মণ্ডলে রয়েছে, আর এটা রচনা করেছিল বিশ্বামিত্র। ঋগ্বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিল? তো ঋগ্বৈদিক যুগের প্রধান দেবতা ছিল ইন্দ্র। বৈদিক যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী কী ছিল? বৈদিক যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী ছিল সরস্বতী। বৈদিক যুগে সপ্ত সিন্ধু বলতে কি বোঝানো হতো? তো বৈদিক যুগে সপ্ত সিন্ধু বলতে সিন্ধু, বিতস্তা, ইরাবতী, চন্দ্রভাগা, শতদ্রু, পুরুষানী এবং সরস্বতীকে বোঝানো হতো। ঋক বৈদিক যুগে গ্রামের প্রধানকে কি বলা হতো? ঋক বৈদিক যুগে গ্রামের প্রধানকে গ্রামীণ বলা হতো। ঋক বৈদিক যুগে রাজাকে কি বলা হতো? ঋক বৈদিক যুগে রাজাকে রাজন বলা হতো। বৈদিক যুগে কোন যুদ্ধের উল্লেখ রয়েছে? তাহলে মনে রাখবে যে বৈদিক যুগে মূলত ঋগ্বেদে 10 রাজার যুদ্ধর উল্লেখ রয়েছে। আর এটা কোন নদীর তীরে হয়েছিল? এটা রাভি নদীর তীরে হয়েছিল। 10 রাজার যুদ্ধে কে লাভ করে? তো 10 রাজার যুদ্ধে ভরত বংশীয় রাজা সুদাস জয়লাভ করে। বৈদিক যুগের সমাজ কয়টি বর্ণে বিভক্ত ছিল? বৈদিক যুগের সমাজ 4টি বর্ণে বিভক্ত ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। পুরুষোক্ত কোথায় পাওয়া যায়? পুরুষোক্ত বা বর্ণ ব্যবস্থার উল্লেখ ঋগ্বেদের 10ম মণ্ডলে রয়েছে। বৈদিক যুগের নারী শিক্ষায়ত্রীকে কি বলা হতো? ব্রহ্মবাদিনী বলা হতো। বৈদিক যুগের কোনো মহিলা, কিছু বিদুষী মহিলার নাম হচ্ছে ঘোষা, অপালা, লোপামুদ্রা। বৈদিক যুগে কতগুলি সংস্কার ছিল? বৈদিক যুগে 16টি সংস্কারের কথা বলা হয়েছে। উত্তর বৈদিক যুগের কোন সভা ছিল? উত্তর বৈদিক যুগে মূলত সভা, সমিতি, বিদর নামে 3টি সভার উল্লেখ রয়েছে। যজুর্বেদ কি বিষয় নিয়ে রচিত? যজুর্বেদ যজ্ঞের নিয়মকানুন নিয়ে রচিত। সামবেদ কি বিষয় নিয়ে রচিত? সামবেদ মূলত সঙ্গীত এবং স্তোত্র নিয়ে রচিত। অথর্ববেদ কোন বিষয়ে রচিত? অথর্ববেদ
বেদ জাদুবিদ্যা ও ওষুধবিদ্যা এবং মন্ত্র নিয়ে রচিত। উপনিষদের সংখ্যা কতগুলি? উপনিষদের সংখ্যা হচ্ছে 108টি, তার মধ্যে মূল উপনিষদ হচ্ছে 13টি। সবচেয়ে প্রাচীন উপনিষদ বলা হয় বৃহদারণ্যককে, আর সবচেয়ে বৃহৎ উপনিষদে বৃহদারণ্যককেই বলা হয়। সবচেয়ে ছোট উপনিষদ হচ্ছে মুন্ডক উপনিষদ। মনে করা হয় যে উপনিষদগুলি 600 বিসি বা 600 খ্রিস্টপূর্বাব্দতে রচনা করা হয়। সত্যমেব জয়তে কোথা থেকে নেওয়া হয়েছে? তাহলে সত্যমেব জয়তে মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। বৈদিক যুগের বিবাহের কয়টি প্রকার রয়েছে? বৈদিক যুগের বিবাহের 8টি প্রকার রয়েছে। বৈদিক যুগের গরুকে কি বলা হতো? বৈদিক যুগে গরুকে অঘন্য বলা হতো। উত্তর বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিল? উত্তর বৈদিক যুগের প্রধান দেবতা ছিল প্রজাপতি ও রুদ্র। বৈদিক যুগের অরণ্যক কি? বৈদিক যুগে অরণ্যক হচ্ছে বনে রচিত ধর্মগ্রন্থ। ব্রাহ্মণ গ্রন্থ কাদের বলা হয়? ব্রাহ্মণ গ্রন্থ বলা হয় যজ্ঞের বিধিবিধান ও আখ্যা গ্রন্থগুলিকে ব্রাহ্মণ গ্রন্থ বলা হতো। বৈদিক যুগের লোকেরা কোন ধাতুর ব্যবহার জানতো? বৈদিক যুগের লোকেরা তামা, ব্রোঞ্জ এবং লোহার ব্যবহার জানতো। অশ্বমেভ যজ্ঞ কি? রাজার ক্ষমতা প্রদর্শনের জন্য অশ্ব বলিদান, এটা হচ্ছে অশ্বমেভ যজ্ঞ। রাজসূয় যজ্ঞ কি? রাজার রাজ্য অভিষেক যজ্ঞকে রাজসূয় যজ্ঞ বলা হয়। বৈদিক যুগে সুত কি ছিল? রথচালক ও গায়কদের সুত বলা হতো। বৈদিক যুগের কৃষিকাজ কোন পশুর ব্যবহার করা হতো? বৈদিক যুগের কৃষিকাজে বলদের ব্যবহার করা হতো। উত্তর বৈদিক যুগের কোন অঞ্চলে আর্যরা বসতি স্থাপন করে? উত্তর বৈদিক যুগে গঙ্গা, যমুনা, দোয়াব অঞ্চলে আর্যরা বসতি স্থাপন করে। বৈদিক যুগের নিষ্কা আর মোনা কী ছিল? বৈদিক যুগের মুদ্রা ছিল মোনা আর নিষ্ক। বৈদিক যুগের পানি কারা ছিল? ব্যবসায়ী শ্রেণী। বৈদিক যুগের শিক্ষার কেন্দ্র কোথায় ছিল? গুরুগৃহ বা আশ্রম। বৈদিক যুগে প্রাচীনতম ডিকশনারি কে রচনা করে? নিরুক্ত রচনা করে। প্রাচীনতম ডিকশনারি ছিল নিরুক্ত, যেটা ঋষি কশ্যপ রচনা করে। আর প্রাচীনতম ব্যাকরণ হচ্ছে অষ্টাধ্যায়ী, যেটা পাণিনি রচনা করেছিল। প্রাচীনতম জ্যোতিষশাস্ত্র হচ্ছে বেদাঙ্গ জ্যোতিষ, যেটা লগধমুনি রচনা করে। এখানে ঋগ বৈদিক যুগে কয়টি দর্শনের কথা বলা হয়েছে? এখানে মূলত 6টি দর্শনের কথা বলা হয়েছে। ন্যায় দর্শন কে রচনা করে? ঋষি গৌতম রচনা করে। বৈশেষিক দর্শন কে রচনা করে? ঋষি কোনাদ রচনা করে। সংখ্যা দর্শন কে রচনা করে? কপিল ঋষি এটা রচনা করে। পূর্ব মীমাংসা যামিনী এটা রচনা করে। উত্তর মীমাংসা বদ্রায়ণ বা ঋষি ব্যাস এটা রচনা করে। যোগ দর্শন ঋষি পতঞ্জলি রচনা করে। ঋগ বৈদিক যুগে উপবেদের সংখ্যা কয়টি ছিল? তো মনে রাখবে যে প্রত্যেক বেদের এক একটা করে উপবেদ ছিল। যেমন শিল্পবেদ হচ্ছে অথর্ববেদের উপবেদ, আয়ুর্বেদ হচ্ছে ঋগ্বেদের উপবেদ, ধনুর্বেদ হচ্ছে যজুর্বেদের উপবেদ, আর গান্ধর্ব বেদ হচ্ছে সামবেদের উপবেদ। পুরাণের সংখ্যা কয়টি ছিল? পুরাণের সংখ্যা ছিল 18টি। সবচেয়ে প্রাচীনতম পুরাণ কী হচ্ছে? সবচেয়ে প্রাচীনতম পুরাণ হচ্ছে মৎস্য পুরাণ। ইতিহাস গ্রন্থের সংখ্যা কয়টি? ইতিহাস গ্রন্থের সংখ্যা হচ্ছে 2টি, রামায়ণ ও মহাভারত। আমাদের পরবর্তী চ্যাপ্টার হচ্ছে মহাজনপদ। তো মহাজনপদের আমরা উল্লেখ কোথায় পেয়েছি? মহাজনপদের উল্লেখ আমরা বুদ্ধিস্ট গ্রন্থ বা বৌদ্ধ ধর্মের গ্রন্থ অঙ্গুত্তরনিকা আর জৈন ধর্মের গ্রন্থ ভগবতী সূত্র থেকে পাই। কয়টি মহাজনপদ ছিল? 16টি মহাজনপদ ছিল। সবচেয়ে শক্তিশালী মহাজনপদ কোনটি? সবচেয়ে শক্তিশালী মহাজনপদ হচ্ছে মগধ। মগধের রাজধানী কোথায় ছিল? মগধের রাজধানী ছিল পাটলিপুত্র আর রাজগৃহ। প্রথম দিকে রাজগৃহ ছিল এবং পরবর্তীতে পাটলিপুত্র। মগধের কোন রাজবংশ প্রথম শক্তিশালী? মগধের সবচেয়ে শক্তিশালী প্রথম রাজবংশ হচ্ছে হর্যঙ্ক বংশ। আর হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতাকে? হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বিম্বিসার। বিম্বিসারের রাজত্বকাল কত? বিম্বিসারের রাজত্বকাল হচ্ছে 544 থেকে 492 খ্রিস্টপূর্বাব্দ। বিম্বিসারের উপাধি কী ছিল? বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক। বিম্বিসারের পুত্রর নাম কি? বিম্বিসারের পুত্রর নাম হচ্ছে অজাতশত্রু। অজাতশত্রুর উপাধি কী ছিল? অজাতশত্রুর উপাধি ছিল কুনিক।
দক্ষিণ ভারতের মহাজনপদ কি? দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ হচ্ছে আসমক। কুরু এর রাজধানী কোথায় ছিল? কুরু এর রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ, বর্তমানে যা হচ্ছে দিল্লি। প্রজাতান্ত্রিক প্রজাতান্ত্রিক মহাজনপদ কি ছিল? প্রজাতান্ত্রিক মহাজনপদ ছিল লিচ্ছবি। আর পাটলিপুত্র নগরী কে স্থাপনা করে? তো পাটলিপুত্র নগরী স্থাপনা করে হর্যঙ্ক বংশের রাজা উদয়ন। আর অজাতশত্রু কর্তৃক ব্যবহৃত দুটি হাতিয়ারের নাম করো। অজাতশত্রু ব্যবহৃত দুটি হাতিয়ারের নাম হচ্ছে মহাসুল কণ্টক এবং রথমসুল। হর্যঙ্ক বংশের শেষ রাজা হচ্ছে নাগদশক। নেক্সট আমাদের চ্যাপ্টার হচ্ছে বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম। তো বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠা কে করে? বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠা করেছিল গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করে? গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করে নেপালের লুম্বিনীতে। গৌতম বুদ্ধ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিল? গৌতম বুদ্ধ 563 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করে। বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থের নাম কি? বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক। গৌতম বুদ্ধের পিতার নাম কি ছিল? গৌতম বুদ্ধের পিতার নাম ছিল শুদ্ধোধন। তিনি শাক্য বংশীয় রাজা ছিলেন। গৌতম বুদ্ধের মাতার নাম কি? গৌতম বুদ্ধের মাতার নাম হচ্ছে মায়াদেবী। আর তার জন্ম অবস্থায় তার মা মারা যায়, ফলে তার মাসি তাকে বড় করে। আর তার মাসির নাম কি ছিল? তার মাসির নাম ছিল গৌতমী। গৌতমী গৌতম বুদ্ধের শৈশবকালের নাম কি ছিল? গৌতম বুদ্ধের শৈশবকালের নাম ছিল সিদ্ধার্থ। গৌতম বুদ্ধের স্ত্রীর কি নাম ছিল? গৌতম বুদ্ধের স্ত্রীর নাম ছিল যশোধরা। গৌতম বুদ্ধের পুত্রের কি নাম ছিল? গৌতম বুদ্ধের পুত্রের নাম ছিল রাহুল। গৌতম বুদ্ধ কত বছর বয়সে গৃহত্যাগ করে? গৌতম বুদ্ধ 29 বছর বয়সে গৃহত্যাগ করে। গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে কি বলা হয়? গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে মহাবিনিষ্ক্রমণ বলা হয়। গৌতম বুদ্ধের কোথায় জ্ঞান লাভ করে? গৌতম বুদ্ধ বৌদ্ধগয়া বিহারে জ্ঞান লাভ করে। জ্ঞান লাভের সময় তার বয়স কত ছিল? জ্ঞান লাভের সময় গৌতম বুদ্ধের বয়স ছিল 35 বছর। জ্ঞান লাভের ঘটনাকে কি বলা হয়? জ্ঞান লাভের ঘটনাকে সমাধি বা নির্বাণ বলা হয়। গৌতম বুদ্ধের ধর্ম উপদেশ কোথায় দেন? গৌতম বুদ্ধ তার প্রথম ধর্ম উপদেশ দেন সারনাথে, বা যেটা বারাণসীতে। প্রথম ধর্মপদকে কি বলা হয়? ধর্মচক্র প্রবর্তনায়। গৌতম বুদ্ধের মৃত্যু হয় কোথায়? গৌতম বুদ্ধের মৃত্যু হয় কুশীনগরে 483 খ্রিস্টপূর্বাব্দে। গৌতম বুদ্ধের মৃত্যুকে কি বলা হয়? গৌতম বুদ্ধের মৃত্যুকে বলা হয় মহাপরিনির্বাণ। বৌদ্ধ ধর্মের 4টি মহান সত্য কি? বৌদ্ধ ধর্মের 4টি মহান সত্য হচ্ছে দুঃখের কারণ রয়েছে, দুঃখের নিবোধ, আর দুঃখের নিবোধের পথ। অষ্টাঙ্গিক মার্গ কি? অষ্টাঙ্গিক মার্গ হচ্ছে 8টি সঠিক পথ, যেটা হচ্ছে সাম্যক দৃষ্টি, সংকল্প, বাক্য, কর্ম, অজীব, ব্যায়াম, স্মৃতি, সমাধি। ত্রিরত্ন বলতে কি বোঝায়? ত্রিরত্ন, বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন বলতে বোঝায় বুদ্ধ, ধর্ম, সংঘ। বৌদ্ধ ধর্মের সঙ্গীতি কোথায় হয়েছিল? প্রথম সঙ্গীতি হয়েছিল রাজগৃহে হয়েছিল। বৌদ্ধ ধর্মের দ্বিতীয় সঙ্গীতি হয় বৈশালীতে, তৃতীয় সঙ্গীতি হয় পাটলিপুত্রে, আর চতুর্থ সঙ্গীতি হয় কুণ্ডলবন কাশ্মীরে। তো প্রথম সঙ্গীতিটা রাজগৃহে হয়েছিল। এটার কার নেতৃত্বে হয়েছিল? মহাকশ্যপের নেতৃত্বে হয়েছিল। আর সেই সময় রাজা কে ছিল? সেই সময় রাজা ছিল অজাতশত্রু। দ্বিতীয় সম্মেলন হয় বৈশালীতে, সেই সময় রাজা ছিল কালাশোক, আর এর সভাপতি ছিল সবাকমি। তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি হয় পাটলিপুত্র, যেটা অশোকের নেতৃত্বে হয়, আর এটার সভাপতি ছিল মাকালীপুত্র তিস্য। চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি হয় কাশ্মীরে হয়, কুন্দল বিহার বা কুন্দল, এটা কনিষ্কের সময় হয়েছিল, আর এটাতে সভাপতি ছিলেন অশ্বঘোষ, আর সহসভাপতি ছিল বসুমিত্র। বৌদ্ধ ধর্ম থেকে মনে রাখবে যে
কিছুগুলা বিশ্ববিদ্যালয় রয়েছে যেটা বুদ্ধ ধর্মের সাথে জড়িত, সেগুলো হচ্ছে নালন্দা বিহারে রয়েছে। এটা প্রতিষ্ঠা কে করেছিল? এটা গুপ্ত বংশের রাজা প্রথম গুপ্ত এটা প্রতিষ্ঠা করে, প্রথম কুমারগুপ্ত। অদন্তপুরী এটাও বিহারে রয়েছে, এটা পাল বংশীয় রাজা গোপাল এটা প্রতিষ্ঠা করে। বিক্রমশিলা এটাও বিহারে রয়েছে, এটা ধর্মপাল প্রতিষ্ঠা করে। সোমপুরী উত্তরবঙ্গে রয়েছে, এটা ধর্মপাল প্রতিষ্ঠা করে। আর জগদ্দল এটা রামপাল এটাকে প্রতিষ্ঠা করে, এটা বাংলায় রয়েছে। নেক্সট হচ্ছে আমাদের জৈন ধর্ম। তো মূলত জৈন ধর্মে কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠাতা নেই, কিন্তু এখানে তীর্থঙ্করের কথা বলা রয়েছে। মোট 24টা তীর্থঙ্কর রয়েছে জৈন ধর্মে। তার মধ্যে সবচেয়ে প্রথম তীর্থঙ্কর হচ্ছে আদিনাথ বা ঋষভনাথ, এবং 23তম তীর্থঙ্কর হচ্ছে পার্শ্বনাথ, আর 24তম তীর্থঙ্কর হচ্ছে মহাবীর জৈন। মহাবীরের আসল নাম কি? আচ্ছা, তার আগে বলে রাখি যে এই যে তীর্থঙ্কর রয়েছে এদের মধ্যে মানে এরাকে বিভিন্ন চিহ্ন দ্বারা নিদর্শন করা হয় বা চিহ্ন বা সিম্বল দ্বারা সিম্বলাইজ করা হয়। যেমন আদিনাথ বা ঋষভনাথকে ষাঁড় দ্বারা, আর পার্শ্বনাথকে সাপ দ্বারা, এবং মহাবীরকে সিংহ দ্বারা ডিনোট করা হয়। তো জৈন ধর্মের প্রবর্তক মানে আমরা যদি বলে থাকি তাহলে মহাবীরকে আমরা মুখ্যত বলে থাকি। তো মহাবীরের আসল নাম কী ছিল? মহাবীরের আসল নাম ছিল বর্ধমান। মহাবীরের জন্ম কোথায় হয়? মহাবীরের জন্ম হয় কুন্দল গ্রামে, যেটা বৈশালী বিহারে রয়েছে। মহাবীরের জন্ম হয় কত সালে? তো 540 খ্রিস্টপূর্বাব্দে এর জন্ম হয়। আর মৃত্যুটাও জেনে রেখো, মৃত্যু হয়েছিল 468 খ্রিস্টপূর্বাব্দে। 72 বছর তিনি জীবিত ছিলেন। মহাবীরের পিতার নাম হচ্ছে সিদ্ধার্থ। মহাবীরের মাতার নাম কি? মহাবীরের মাতার নাম হচ্ছে ত্রিশলা। মহাবীর কত বছর বয়সে গৃহত্যাগ করে? তো মহাবীর 30 বছর বয়সে গৃহত্যাগ করে। মহাবীর কোথায় জ্ঞান লাভ করেছিল? তো মহাবীর স্তম্ভিক গ্রামে জ্ঞান লাভ করে। জৈন ধর্মের ত্রিরত্ন কি? জৈন ধর্মের ত্রিরত্ন হচ্ছে সাম্যক জ্ঞান, সাম্যক দর্শন, সাম্যক চরিত্র। জৈন ধর্মের 5টি মহাব্রত কি? জৈন ধর্মের 5টি মহাব্রত হচ্ছে অহিংসা, সত্য, অস্তেয়, অপরিগ্রহ আর ব্রহ্মচর্য। অহিংসা মানে কারো প্রতি হিংসা না করা, সত্য মানে সত্য কথা বলা, অস্তেয় মানে হচ্ছে অপরের জিনিসকে না গ্রহণ করা বা চুরি না করা, অপরিগ্রহ মানে হচ্ছে নিজের প্রয়োজনের অতিরিক্ত জিনিসকে ত্যাগ করা, ব্রহ্মচর্য মানে ব্রহ্মের উপাসনায় সব কিছু ত্যাগ করা। জৈন ধর্মের 2টি শাখা হচ্ছে কি? জৈন ধর্মের 2টি শাখা হচ্ছে দিগম্বর আর একটা হচ্ছে শ্বেতাম্বর। শ্বেতাম্বর যারা শ্বেত বস্ত্র ধারণ করে, দিগম্বর হচ্ছে যারা নিজের দেহে কোনো রকম পোশাক ধারণ করে না। প্রথম জৈন সঙ্গীতি কোথায় হয়? তো প্রথম জৈন সঙ্গীতি হয় পাটলিপুত্রে হয়। এটা কার নেতৃত্বে হয়েছিল? এটা স্থূলভদ্রের নেতৃত্বে হয়েছিল। আর কার রাজত্বকালে হয়েছিল তা মনে রাখবে যে এটা চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে এটা হয়েছিল। দ্বিতীয় জৈন সম্মেলন হয়েছিল বল্লভীতে হয়েছিল, বল্লভী যেটা গুজরাটে রয়েছে। আর এটা কার নেতৃত্বে হয়েছিল? এটা দেবার্ধি এর নেতৃত্বে হয়েছিল। আর এটার মূল কাজ কি হয়েছিল? এই সময় 12টি অনুশাসন যজ্ঞ বা যেটাকে দ্বাদশ অঙ্গ বলা হয় সেটা জৈন ধর্মে যুক্ত করা হয়। আমাদের পরবর্তী অধ্যায় হচ্ছে মৌর্য বংশ। মৌর্য বংশের সময়কাল হচ্ছে কত? মৌর্য বংশের সময়কাল 319 খ্রিস্টপূর্বাব্দ থেকে 175 খ্রিস্টপূর্বাব্দ এর মধ্যে। মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। এর আগে মনে রাখবে যে মৌর্য বংশ কোন বংশের পতনের পরে আসে? তো মনে রাখবে চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ বংশের শেষ সম্রাট
ধনানন্দকে পরাজিত করে মৌর্য বংশের প্রতিষ্ঠা করে। তো নন্দবংশের নিয়ে আমরা একটু জেনে রাখি। নন্দবংশের প্রতিষ্ঠাতাকে, নন্দবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপদ্মানন্দ। তিনি ক্ষত্রিয় রাজা ছিলেন না। তিনি ক্ষত্রিয়দের হত্যা করতেন। তার জন্য তিনি উপাধি নিয়ে রেখেছিলেন একরাট ছেতা বা সর্বক্ষত্রিয় ছেতা বা দ্বিতীয় পরশুরাম। আর নন্দবংশের শেষ রাজা হচ্ছে ধনানন্দ। আর ধনানন্দের সময় আলেকজান্ডার ভারতে আসে। আলেকজান্ডার ভারতে প্রায় 19 মাসের মতো ছিল। আলেকজান্ডারের 326 খ্রিস্টপূর্বাব্দে হিদাসপিসের যুদ্ধ হয়। কার সাথে হয়? তাহলে মনে রাখবে যে হিদাসপিসের যুদ্ধ হয়েছিল পুরুষোত্তম বা পুরুর সাথে আলেকজান্ডারের এই যুদ্ধটা হয়েছিল। এটাতে মনে করা হয় যে পুরু পরাজিত হয়েছিল, আর এটা ঝিলাম নদীর তীরে হয়েছিল। নেক্সট আমরা মৌর্য সাম্রাজ্যে চলে আসি। তো চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসে কখন? তো চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসে 322 খ্রিস্টপূর্বাব্দে। চন্দ্রগুপ্ত মৌর্যর গুরু কে ছিল? তো চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু ছিল চাণক্য বা কৌটিল্য। চাণক্যের লেখার বইটির নাম কি? চাণক্যের লেখার বইটির নাম হচ্ছে অর্থশাস্ত্র। গ্রিকরা চন্দ্রগুপ্ত মৌর্যকে কী নামে ডাকতো? গ্রিকরা চন্দ্রগুপ্ত মৌর্যকে সান্দ্রকোটাস বলতো। চন্দ্রগুপ্ত মৌর্য কোন রাজবংশকে পরাজিত করেছিল? তো চন্দ্রগুপ্ত মৌর্য নন্দবংশকে পরাজিত করেছিল। গ্রিক দূত মেগাস্থিনিস কার দরবারে এসেছিল? তো গ্রিক দূত মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিল। মেগাস্থিনিসের লেখা বইটির নাম কি? মেগাস্থিনিসের লেখা বইটির নাম হচ্ছে ইন্ডিকা। ভারতের ইতিহাসের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয়? তো ভারতের ইতিহাসের প্রথম ঐতিহাসিক সম্রাট বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্যকে। চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্ম গ্রহণ করেছিল? চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্ম গ্রহণ করেছিল। আর এই ঘটনা কোথা থেকে আমরা জানতে পারি? এটা আমরা হেমচন্দ্রের পারশিষ্ট পার্বণ গ্রন্থ থেকে আমরা জানতে পারি। চন্দ্রগুপ্ত মৌর্যের ধার্মিক গুরু কে ছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের ধার্মিক গুরু ছিল ভদ্রবাহু। চন্দ্রগুপ্ত মৌর্য কোথায় মৃত্যুবরণ করে? চন্দ্রগুপ্ত মৌর্য শ্রাবণ বেলাগোলা, যেটা কর্ণাটকে রয়েছে, সেখানে তিনি মৃত্যুবরণ করে, অনশন দ্বারা মৃত্যুবরণ করে। বিন্দুসার কার পুত্র ছিল? বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ছিলেন। বিন্দুসারের উপাধি কী ছিল? বিন্দুসারের উপাধি ছিল অমিত্রাঘাত বা শত্রু বিনাশকারী। গ্রিকরা বিন্দুসারকে কী নামে ডাকত? অ্যামিত্রকোটাস। সম্রাট অশোক কত সালে সিংহাসনে বসেন? সম্রাট অশোক 269 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন, কিন্তু এর অনেক পূর্বে থেকেই তার হাতে রাজ্যের শক্তি চলে আসে। অশোকের রাজত্বকাল হচ্ছে 269 খ্রিস্টপূর্বাব্দ থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ। কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়? তো কলিঙ্গ যুদ্ধ হয়েছে 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ হয়। কলিঙ্গ যুদ্ধের পর অশোক কোন ধর্ম গ্রহণ করে? তো কলিঙ্গ যুদ্ধের পরে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে, কিন্তু এটা নিয়ে অনেক কনফ্লিক্ট রয়েছে, কারণ বিভিন্ন সোর্স থেকে জানা যায় যে কলিঙ্গ যুদ্ধের প্রায় 3 বছর আগেই অশোক কী করেছিল? বৌদ্ধ ধর্ম গ্রহণ করে নিয়েছিল। শ্রীনগর শহরটি কে তৈরি করে? শ্রীনগর শহরটি অশোক নির্মাণ করায়। অশোকের শিলালিপি কোন লিপিতে লেখা? তো অশোকের শিলালিপিগুলি ব্রাহ্মী এবং খারিষ্টি লিপিতে লেখা। অশোকের কতগুলি শিলালেখ পাওয়া গেছে? অশোকের মোট 33টি শিলালেখ পাওয়া গেছে। তার মধ্যে 14টি বৃহৎ শিলালেখ এবং 12টি স্তম্ভলেখ এবং 7টি ক্ষুদ্র শিলালেখ পাওয়া গেছে। কলিঙ্গ যুদ্ধের বিবরণ কোন শিলালেখে মেলে? তো 13 নম্বর শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের বিবরণ মেলে। অশোকের ধর্ম মহামাত্র কে ছিল? ধর্মপ্রচারের জন্য নিযুক্ত কর্মচারী। অশোক কাকে শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম প্রচারে পাঠান? তো অশোক তার পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘামিত্রাকে শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য পাঠান। অশোকের স্তম্ভের শীর্ষ কী ছিল? 4টি সিংহের মূর্তি, যেটা আমরা অশোক স্তম্ভ এখন ব্যবহার করে থাকি, সেটাতে 4টি সিংহ, চারদিকে 4টি সিংহ ছিল। আর এটা কোথা থেকে পাওয়া গেছে? এটা বর্তমানে সারনাথে রয়েছে। ভারতের জাতীয় প্রতীক সারনাথের অশোক স্তম্ভ। অশোক স্তম্ভের নিচে কি লেখা আছে? অশোক স্তম্ভের নিচে সত্যমেব জয়তে লেখা রয়েছে।
মৌর্য সম্রাটের রাজধানী কোথায় ছিল? মৌর্য সম্রাটদের রাজধানী ছিল পাটলিপুত্র, বর্তমানে যেটা আমরা পাটনা বলে থাকি। মৌর্য প্রশাসনের সর্বোচ্চ কর্মচারী কে ছিলেন? মৌর্য প্রশাসনের সর্বোচ্চ কর্মচারী ছিল মন্ত্রী বা মহামাত্য। মৌর্য যুগে গুপ্তচর সংস্থার নাম কি ছিল? মৌর্য যুগে গুপ্তচর সংস্থার নাম ছিল গৃহপুরুষ। মৌর্য সাম্রাজ্যের সর্বশেষ শাসক কে ছিল? মৌর্য সাম্রাজ্যের সর্বশেষ শাসক ছিল বৃহদ্রথ। বৃহদ্রথকে কে হত্যা করেছিলেন? বৃহদ্রথকে তার সেনাপতি পুষ্যমিত্র সিংহ হত্যা করে। মৌর্য সাম্রাজ্যের পতন কত খ্রিস্টাব্দে হয়? মনে করা হয় যে মৌর্য সাম্রাজ্যের পতন হয় 185 থেকে 175 খ্রিস্টপূর্বাব্দের মাঝে। মৌর্য যুগের কৃষির কর কত ছিল? মৌর্য যুগের কৃষির কর ছিল 1/6। মৌর্য যুগের স্বর্ণ মুদ্রাকে কী বলা হতো? মৌর্য যুগের স্বর্ণ মুদ্রাকে স্বর্ণ বা দিনার বলা হতো। অর্থশাস্ত্র অনুযায়ী রাজার কতগুলি দায়িত্ব ছিল? অর্থশাস্ত্র অনুযায়ী রাজার সপ্তাঙ্গ তত্ত্ব ছিল, যেমন রাজা, অমাত্য, জনপদ, দুর্গ, কোষ, সেনা, মিত্র। মৌর্য যুগের নগর প্রশাসনের প্রধানকে কী বলা হতো? নাগরিক। মৌর্য যুগের সেনাবাহিনী কয়টি বিভাগে বিভক্ত করা হতো? 6টি। পদাতিক, যেটা পায়চারী সেনা, যেটা পায়ে চলাচল করে যে সেনাটা, অশ্বারোহী, হস্তি, রথ, নৌবাহিনী এবং পরিবহন। অশোকের ধর্ম কী ছিল? নৈতিক আচরণ বিধি, যেটার মধ্যে সহিষ্ণুতা, অহিংসা ও সত্যবাদিতা বলা হয়। অশোকের রাজযোগ কারা ছিল? প্রাদেশিক শাসনকর্তা। মৌর্য সাম্রাজ্য কতদূর বিস্তার ছিল? উত্তরের হিমালয় থেকে দক্ষিণের মহীশূর পর্যন্ত এর বিস্তার ছিল। অশোকের সময়ে কয়টি প্রদেশ ছিল? 5টি প্রদেশ ছিল, মধ্য, উত্তর, দক্ষিণ, পূর্ব আর পশ্চিম। তক্ষশিলা কোন প্রদেশের অন্তর্গত? উত্তর পশ্চিম প্রদেশের অন্তর্গত। উজ্জয়িনী কোন প্রদেশের রাজধানী ছিল? পশ্চিম প্রদেশের রাজধানী ছিল। পশ্চিম প্রদেশ, বা যেটা ষোড়শ মহাজন পদে আমরা অবন্তী বলে থাকি, তার রাজধানী ছিল। সুবর্ণগিরি কোন প্রদেশ ছিল? দক্ষিণ প্রদেশের ছিল। তোষালি কোন প্রদেশের রাজধানী ছিল? কলিঙ্গ প্রদেশের রাজধানী ছিল। মৌর্য যুগের বাণিজ্য পথকে কি বলা হতো? উত্তর পথ এবং দক্ষিণ পথ। উত্তরাপথ বলা হয়, আমরা যেটাকে জিটি রোড বলি, যেটা মূলত আমরা মনে করি যে শের শাহ এটা নির্মাণ করিয়েছিল, কিন্তু এর অনেক আগের থেকে এই রাস্তা ছিল, যেটাকে উত্তরাপথ বলা হতো। রুদ্রদমন জুনাগড় লিপি থেকে কি জানা যায়? রুদ্রদমনের জুনাগড় লিপি থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের সুদর্শন হ্রদ নির্মাণের কথা জানা যায়। মৌর্য যুগের বিখ্যাত চিকিৎসক কে ছিল? মৌর্য যুগের বিখ্যাত চিকিৎসক ছিল চরক। মৌর্য যুগের বিখ্যাত ব্যাকরণ বিধি কে ছিলেন? মৌর্য যুগের বিখ্যাত ব্যাকরণ বিধি ছিল পতঞ্জলি। মৌর্য যুগের স্থাপত্যের উদাহরণ কি? অশোক স্তম্ভ, স্তূপ এবং গুহা মন্দির। সাঁচির স্তূপ কে নির্মাণ করে? সাঁচির স্তূপ সম্রাট অশোক নির্মাণ করে। অশোকের পরে মৌর্য সম্রাটের কী সমস্যা দেখা যায়? দুর্বল শাসক, আর্থিক সংকট এবং বিদ্রোহ, তাছাড়া শক্তিশালী সেনার অভাবে বিভিন্ন বৈদেশিক আক্রমণ। পরবর্তী আমাদের অধ্যায় হচ্ছে শুঙ্গ বংশ, কৌণ্য বংশ এবং সাতবাহন বংশ। শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে পুষ্যমিত্র সিংহ। পুষ্যমিত্র সিংহ কত সালে সিংহাসনে বসেন? 185 খ্রিস্টপূর্বাব্দে। শুঙ্গ বংশের রাজধানী কোথায় ছিল? শুঙ্গ বংশের রাজধানী ছিল পাটলিপুত্র ও বিদিশা। পুষ্যমিত্র সিংহ কতবার অশ্বমেধ যজ্ঞ করে? 2বার। কালিদাসের মহাবিকাগ্নিমিত্র নাটকের নায়ককে অগ্নিমিত্র, যিনি ছিলেন পুষ্যমিত্র সিংহের পুত্র। শুঙ্গ বংশের শেষ রাজা কে ছিলেন? শুঙ্গ বংশের শেষ রাজা ছিলেন দেবভূতি। কৌণ্য বংশের প্রতিষ্ঠাতা কে? কৌণ্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বসুদেব কৌণ্য। কৌণ্য বংশে কত বছর শাসন করেছিল? 45 বছর। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শিমুখ। সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে? সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী। সাতবাহন বংশের রাজধানী কোথায় ছিল? সাতবাহন বংশের রাজধানী ছিল প্রতিষ্ঠান বা পৈথান। সাতবাহন বংশ কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? ব্রাহ্মণ্য ধর্ম ও বৌদ্ধ ধর্ম উভয়ের পৃষ্ঠপোষকতা করতেন। তার মধ্যে মনে রাখবে যে সাতবাহন রাজারা ব্রাহ্মণদের জমি দান করেছিলেন। গৌতমীপুত্র সাতকর্ণীর মাতার কী নাম ছিল? গৌতমী বলশ্রী। সাতবাহন রাজারা কোন উপাধি ব্যবহার করতেন? এক ব্রাহ্মণ বা দক্ষিণাপথপতি। সাতবাহনদের রাজস্ব আয়ের প্রধান উৎস কী ছিল? বাণিজ্য, কৃষি। সাতবাহন যুগে
কোন বন্দর গুরুত্বপূর্ণ ছিল? সোপারা, কল্যাণ এবং ভৃগু কচ্ছ। সাতবাহন যুগের প্রধান ভাষা কী ছিল? প্রাকৃত ভাষা। সাতবাহন যুগের মুদ্রায় কী লেখা থাকতো? রাজার নাম ও রাজার প্রতীক। সাতবাহন যুগের বিখ্যাত গুহা মন্দির কোনটি? অজন্তা ও ইলোরা। হাল বা হালা কে ছিলেন? সাতবাহন রাজা ও গাথা সপ্তশতী গ্রন্থের রচয়িতা। সাতবাহন বংশের মাতৃতন্ত্রের প্রভাব কী ছিল? রাজার নামের রাজারা মাতার নামের পরিচয়ী হতেন, যেমন গৌতমীপুত্র। সাতবাহনদের স্বর্ণ মুদ্রার নাম কী ছিল? সাতবাহনদের স্বর্ণ মুদ্রার নাম ছিল করশাপন। সাতবাহন যুগে সমাজ কয়টি ভাগে বিভক্ত ছিল? 4টি বর্ণে বিভক্ত ছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। সাতবাহন রাজাদের উত্তরাধিকার পদ্ধতি কী ছিল? তারা তাদের জ্যৈষ্ঠ পুত্রকে রাজা হিসাবে নিয়োগ করতেন। সাতবাহন বংশের পতন কত খ্রিস্টাব্দে হয়? 3য় শতাব্দীর প্রথমার্ধে সাতবাহন বংশের অবসান ঘটে, মোটামুটি 225 খ্রিস্টাব্দে। সাতবাহন যুগে দক্ষিণ ভারতের সাথে কোন দেশের বাণিজ্য ছিল? রোম সাম্রাজ্যের বাণিজ্য ছিল। সাতবাহন যুগে রোমান বাণিজ্যের কোন বন্দররা ব্যবহার করত? মুজিরিস বা মুসিরিব বন্দর ব্যবহার করতেন। শুঙ্গ যুগে কোন গ্রন্থ রচিত হয়? মনু সংহিতা, যজ্ঞবল্ক্য সংহিতা। পতঞ্জলি মহাভাষ্য কোন যুগে রচিত হয়? শুঙ্গ যুগে পতঞ্জলি মহাভাষ্য রচিত হয়। ভরহুত স্তূপ কোন যুগে নির্মিত হয়? শুঙ্গ বংশে নির্মিত হয়। পরবর্তী আমাদের অধ্যায় হচ্ছে গুপ্ত বংশ বা গুপ্ত সাম্রাজ্য। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত। গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় প্রথম চন্দ্রগুপ্তকে। চন্দ্রগুপ্ত প্রথম কত সালে সিংহাসনে বসেন? 320 খ্রিস্টাব্দে। গুপ্ত সাম্রাজ্যের স্বর্ণযুগ কাকে বলা হয়? গুপ্ত যুগকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়। চন্দ্রগুপ্ত প্রথমের রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র। সমুদ্রগুপ্ত কার পুত্র ছিলেন? চন্দ্রগুপ্ত প্রথম। সমুদ্রগুপ্তের কি উপাধি দেওয়া হতো? ভারতের নেপোলিয়ন। সমুদ্রগুপ্তের রাজত্বকাল কত খ্রিস্টাব্দে হয়? 335 থেকে 380 খ্রিস্টাব্দ। আচ্ছা, তাছাড়া একটা পয়েন্ট মনে রাখবে যে গুপ্তাব্দ কখন প্রচলন হয়? গুপ্তাব্দ প্রচলন হয় প্রথম চন্দ্রগুপ্তের সময় 319 খ্রিস্টাব্দে। সমুদ্রগুপ্তের সামরিক অভিযান বিবরণ কোথা থেকে পাওয়া যায়? এলাহাবাদ প্রশস্তি, যেটা হরিশ সেন রচনা করেন। সমুদ্রগুপ্তের কতগুলি রাজ্য জয় করেন? সমুদ্রগুপ্ত উত্তরে 9টি এবং দক্ষিণে 12টি এবং সীমান্তে 5টি রাজ্যে জয় করেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তর কার পুত্র? দ্বিতীয় চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্তের পুত্র। দ্বিতীয় চন্দ্রগুপ্তের অপর নাম কি? বিক্রমাদিত্য। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকাল কত? দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকাল হচ্ছে 380 থেকে 415 খ্রিস্টাব্দ। চীনা পরিব্রাজক ফা হিয়েন কার আমলে ভারতে আসে? দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে আসেন। ফা হিয়েন কত সালে ভারতে এসেছিল? 405 থেকে 411 খ্রিস্টাব্দ। দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারে নবরত্ন কারা ছিলেন? কালিদাস, আর্যভট্ট, ধন্বন্তরী, বরাহমিহির, বড়রুচি, বেতাল ভট্ট, ঘটকপর, খপনক, শঙ্কু ইত্যাদি। কালিদাস কোন রাজা সভাকবি ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কালিদাসের বিখ্যাত রচনাগুলি কি কি? অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূতম, রঘুবংশম, কুমার সম্ভবম। আর্যভট্ট কে ছিল? আর্যভট্ট ছিল গুপ্ত যুগের বিখ্যাত গণিতজ্ঞ ও জ্যোতিষবিদ। আর্যভট্টের বিখ্যাত গ্রন্থের নাম কি? আর্যভট্টের বিখ্যাত গ্রন্থ হচ্ছে আর্যভট্টিয়ম এবং সূর্য সিদ্ধান্ত। শূন্যের ধারণা কে দিয়েছিল? শূন্যের ধারণা দিয়েছিল আর্যভট্ট। বীণা বাদনরত ছবি পাওয়া যায়। গুপ্ত যুগের যে মুদ্রায় বীণা বাদনরত ছবি পাওয়া যায় সেটি কার? সেটি সমুদ্রগুপ্তের। গুপ্ত যুগের বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? গুপ্ত যুগের বিখ্যাত চিকিৎসক ছিলেন ধন্বন্তরী। বরাহমিহির কে ছিলেন? বরাহমিহির ছিলেন জ্যোতিষবিদ বা জ্যোতিষী। বরাহমিহির বিখ্যাত গ্রন্থ কি? বরাহমিহির বিখ্যাত গ্রন্থ হচ্ছে বৃহৎ সংহিতা এবং পঞ্চসিদ্ধান্তিকা। কুমারগুপ্ত
কার পুত্র ছিলেন? কুমারগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্তের পুত্র ছিলেন। কুমারগুপ্ত কি প্রতিষ্ঠা করেছিলেন? নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। স্কন্দগুপ্ত কার পুত্র? কুমারগুপ্তের। স্কন্দগুপ্তের সময়কালে কারা আক্রমণ করে? স্কন্দগুপ্তের সময়কালে হুন আক্রমণ হয়। হুন জাতির নেতা কে ছিলেন? হুন জাতির নেতা ছিলেন তোরমান এবং মিহিরকুল। স্কন্দগুপ্ত হুনদের কোথায় পরাজিত করে? উত্তর ও পশ্চিম সীমান্তে, এবং তারপরে তিনি হুনারি উপাধি ধারণ করে। গুপ্ত সাম্রাজ্যের পতন হয় কত সালে? 550 খ্রিস্টাব্দে। গুপ্ত যুগে স্বর্ণ মুদ্রার নাম কি ছিল? দিনার। গুপ্ত প্রশাসনে গ্রামের প্রধানকে কি বলা হতো? গ্রামীণ বা গ্রামপতি। গুপ্ত যুগের জেলা প্রধানকে বলা হতো বিশপতি। গুপ্ত যুগের প্রাদেশিককে কি বলা হতো? ভুক্তি। গুপ্ত যুগের বিখ্যাত লৌহ স্তম্ভ কোথায় আছে? দিল্লির মেহরৌলিতে। মেহরৌলির লৌহ স্তম্ভ কার স্মৃতিতে নির্মিত? দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের স্মৃতিতে নির্মিত। গুপ্ত যুগের বিখ্যাত গুহা মন্দির কোনটি? অজন্তা, ইলোরা, এলিফ্যান্ট। অজন্তা গুহাচিত্র বিষয়বস্তু কি? বুদ্ধের জীবন এবং জাতক কাহিনী। জাতকের মধ্যে ভগবান বুদ্ধের পূর্বজন্মের ঘটনা সম্বন্ধে চিত্র আকারে রয়েছে। গুপ্ত যুগের শিক্ষার কেন্দ্র কোথায় ছিল? গুপ্ত যুগের শিক্ষার কেন্দ্র ছিল নালন্দা এবং তক্ষশিলা। নালন্দা বিশ্ববিদ্যালয় কোন কোন বিষয় পড়ানো হতো? বৌদ্ধ ধর্ম, দর্শন, তর্কশাস্ত্র, ব্যাকরণ, জ্যোতিষ এবং চিকিৎসা। চীনা পরিব্রাজক হিউয়েন সাং কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন? নালন্দা বিশ্ববিদ্যালয়ে। গুপ্ত যুগের ভূমি রাজস্ব কত ছিল? 1/6। গুপ্ত যুগের প্রধান রপ্তানি দ্রব্য কী ছিল? মশলা, রেশম, মূল্যবান পাথর এবং হাতির দাঁত। গুপ্ত যুগে কোন ধর্ম জনপ্রিয় ছিল? হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম। গুপ্ত যুগের রাজারা কোন ধর্ম অবলম্বী ছিলেন? বৈষ্ণব ধর্ম অবলম্বী বা বিষ্ণুর উপাসক। গুপ্ত যুগের পুরাণ রচনা হয় কোনটি? বিষ্ণু পুরাণ এবং ভাগবত পুরাণ। গুপ্ত যুগের সংস্কৃতি সাহিত্যের বিকাশ কেমন ছিল? স্বর্ণযুগ, নাটক এবং কাব্য এবং বিভিন্ন গদ্য রচিত হয়। গুপ্ত যুগের নারীদের অবস্থান কেমন ছিল? উন্নত শিক্ষা ও সম্পত্তিতে অধিকার ছিল। গুপ্ত যুগের দশমাংশ কর কি? বাণিজ্যের লেনদেনের উপর 10% কর। গুপ্ত যুগের বিখ্যাত ভাস্কর্য কোথায় পাওয়া যায়? সারনাথ এবং মথুরাতে পাওয়া যায়। গুপ্ত যুগের মন্দির স্থাপত্যের উদাহরণ দাও। দেওগড় মন্দির, ভিতরগাঁও মন্দির। গুপ্ত যুগের ধাতুর বিদ্যার উন্নতি কেমন ছিল? অত্যন্ত উন্নত। মেহরৌলির লৌহ স্তম্ভ এখনও মরচে ধরেনি। গুপ্ত যুগের দশাবতার ধারণের কখন জনপ্রিয় হয়? বিষ্ণুর দশাবতার ধারণের কথা কখন জনপ্রিয় হয়? এটা হয় গুপ্ত যুগে। গুপ্ত যুগে পঞ্চতন্ত্র রচনা হয়, আর পঞ্চতন্ত্রের রচনা কে করেছিল? বিষ্ণু শর্মা। গুপ্ত যুগের বিস্তার কত দূর পর্যন্ত ছিল? উত্তরে হিমালয় থেকে দক্ষিণে নর্মদা পর্যন্ত ছিল। গুপ্ত যুগের প্রধান সামন্ত প্রথা গুপ্ত যুগের সামন্ত প্রথা কী ছিল? রাজকর্মচারীদের ভূমিদান পদ্ধতি। গুপ্ত যুগের বর্ণ প্রথা কেমন ছিল? কঠোর, মনুসংহিতার নিয়ম অনুযায়ী। গুপ্ত যুগের বিজ্ঞান কোন শাখা উন্নত ছিল? গণিত, জ্যোতিষশাস্ত্র এবং চিকিৎসাবিদ্যা এবং রসায়ন। গুপ্ত যুগের পতনের কারণ কি? হুন আক্রমণ, দুর্বল শাসক এবং অর্থনৈতিক সংকট, সামন্ত প্রথার বিকাশ। পরবর্তী আমাদের অধ্যায় হচ্ছে পুষ্যভূতি বংশ। হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন? পুষ্যভূতি বংশের রাজা ছিলেন হর্ষবর্ধন। হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজ। এর আগে প্রথমে ছিল থানেশ্বর এবং পরবর্তীতে কনৌজে স্থানান্তরিত হয়। হর্ষবর্ধনের রাজত্বকাল হয় 606 থেকে 647 খ্রিস্টাব্দ পর্যন্ত। হর্ষবর্ধনের পিতার নাম কী ছিল? হর্ষবর্ধনের পিতার নাম ছিল প্রভাকর বর্ধন। হর্ষবর্ধনের বোনের কি নাম ছিল? রাজশ্রী। হর্ষবর্ধন কত বছর বয়সে রাজা হন? 16 বছর বয়সে। চীনা পরিব্রাজক হিউয়েন সাং কার আমলে ভারতে আসে? হর্ষবর্ধনের আমলে ভারতে আসেন। হিউয়েন সাংয়ের লেখা বইটির নাম কি? সিইউ কি। হিউয়েন সাং কত সালে ভারতে এসেছিল? 629 থেকে 645 খ্রিস্টাব্দ।
হর্ষবর্ধনের সভাকবি কে ছিল? হর্ষবর্ধনের সভাকবি ছিল বাণভট্ট। বাণভট্টের বিখ্যাত রচনা কি? বাণভট্টের বিখ্যাত রচনা হচ্ছে হর্ষচরিত এবং কাদম্বরী। হর্ষবর্ধন নিজে কি কি নাটক রচনা করে? হর্ষবর্ধন নিজে রত্নাবলী, প্রিয়দর্শিকা, নাগানন্দ ইত্যাদি রচনা করে। হর্ষবর্ধন কোন ধর্ম অবলম্বী ছিলেন? হর্ষবর্ধন প্রাথমিক দিকে শৈব এবং পরবর্তী সময়ে মহাযান বৌদ্ধ ধর্মের অনুযায়ী ছিলেন। হর্ষবর্ধন কোথায় ধর্মসভা আয়োজন করেছিলেন? হর্ষবর্ধন প্রয়াগরাজ, যেটা এলাহাবাদ নামে আমরা চিনি, সেখানে এবং কনৌজে ধর্মসভা আয়োজন করেন। হর্ষবর্ধনের ধর্মসভা কত বছর অন্তর হতো? প্রতি 5 বছর অন্তর হতো। হর্ষবর্ধন দক্ষিণ ভারতে কার কাছে পরাজিত হন? হর্ষবর্ধন দক্ষিণ ভারতের দ্বিতীয় পুলকেশী, যিনি চালুক্য বংশীয় রাজা ছিলেন, তার কাছে পরাজিত হয়। হর্ষবর্ধনের সময় ভারতের কয়টি রাজ্য ছিল? হর্ষবর্ধনের সময় ভারতে 5টি বড় রাজ্য ছিল: কনৌজ, বাংলা, দক্ষিণাপথ, গুজরাট এবং বল্লভী। হর্ষবর্ধনের রাজস্ব আয় কিভাবে ব্যয় হতো? 4 ভাগে: রাজকার্য, সৈন্য, পণ্ডিত এবং দান। হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা কতগুলি প্রদেশে ছিল? 8টি প্রদেশে ছিল, আর এই প্রদেশগুলোকে ভুক্তি বলা হতো। হর্ষবর্ধনের সময় রাজস্ব ছিল কত? হর্ষবর্ধনের সময় রাজস্ব ছিল 1/6 অংশ। হর্ষবর্ধনের মৃত্যুর পর কে রাজা হয়? হর্ষবর্ধনের মৃত্যুর পর কোনো যোগ্য উত্তরাধিকারী ছিল না, ফলে সাম্রাজ্য ভেঙে যায়। হর্ষবর্ধনের সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ের অবস্থা কেমন ছিল? অত্যন্ত সমৃদ্ধ ছিল। মোটামুটি 10,000 ছাত্র এবং 2,000 শিক্ষক এখানে বসবাস করতেন। হর্ষবর্ধনের উপাধি কী ছিল? হর্ষবর্ধনের উপাধি ছিল শিলাদিত্য এবং শত্রুদিত্য। হর্ষবর্ধনের সেনাবাহিনী কত সংখ্যক ছিল? 1 লক্ষ অশ্বারোহী এবং 60,000-এর মতো হস্তি সেনাবাহিনী ছিল। হর্ষবর্ধন কনৌজের কেন রাজধানী করেন? হর্ষবর্ধন কৌশলগত গুরুত্ব এবং বাণিজ্যিক সুবিধার জন্য কনৌজকে রাজধানী করেন। আমাদের পরবর্তী অধ্যায় হচ্ছে পল্লব, চোল এবং চেরা এবং পাণ্ডব। পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে? সিংহ বিষ্ণু। পল্লব বংশের রাজধানী কোথায় ছিল? কাঞ্চিপুরম, যেটা তামিলনাড়ুতে রয়েছে। পল্লব বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? পল্লব বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন প্রথম নরসিংহ বর্মন, যাকে মহামল্ল বলা হতো। মহাবলীপুরম কে নির্মাণ করে? প্রথম নরসিংহ বর্মন। মহাবলীপুরমের বিখ্যাত মন্দির কোনটি? শোর টেম্পল এবং পঞ্চরথ মন্দির। পল্লব স্থাপত্যের উদাহরণ কি? কৈলাসনাথ মন্দির, বৈকুণ্ঠ পেরুমল মন্দির। পল্লব সময়ে কোন ভাষা প্রচলিত ছিল? তামিল এবং সংস্কৃত ভাষা প্রচলিত ছিল। পল্লব রাজারা কোন ধর্ম অবলম্বী ছিলেন? শৈব এবং বৈষ্ণব। চালুক্য বংশের প্রতিষ্ঠাতাকে? চালুক্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে জয়সিংহ তিনি বাদামি চালুক্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। বাদামি চালুক্য বংশের রাজধানী কোথায় ছিল? বাতামি চালুক্য বংশের রাজধানী ছিল বাতামি, যেটা কর্ণাটকে রয়েছে। দ্বিতীয় পুলকেশী কার সময়কালী ছিলেন? হর্ষবর্ধনের সময়কালীন ছিলেন। দ্বিতীয় পুলকেশী কাকে পরাজিত করে? হর্ষবর্ধনকে পরাজিত করে নর্মদা নদীর তীরে। চালুক্য স্থাপত্যের উদাহরণ কি? বাদামি গুহা মন্দির আর পট্টকল মন্দির। ইলোরার কৈলাস মন্দির কে নির্মাণ করে? রাষ্ট্রকূট রাজা। ইলোরার কৈলাসনাথ মন্দির নির্মাণ করে রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ। ইলোরা গুহা মন্দির কোন ধর্মের মন্দির? এটি হিন্দু, বৌদ্ধ এবং জৈন মন্দির। মূলত এটি হিন্দু মন্দির। প্রাচীন চোল বংশের প্রতিষ্ঠাতা কে? প্রাচীন চোল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বিজয়ালয়। চোল বংশের রাজধানী কোথায় ছিল? তাঞ্জাবুর, যেটা তামিলনাড়ুতে রয়েছে। চোল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? প্রথম রাজরাজ চোল। প্রথম রাজরাজ চোলের রাজত্বকাল ছিল 985 থেকে 1014 খ্রিস্টাব্দ। রাজরাজ চোল কি নির্মাণ করেন? বৃহদেশ্বর মন্দির, যেটা তাঞ্জাবুরে রয়েছে। বৃহদেশ্বর মন্দির এর বিশেষত্ব কি? ভারতের প্রথম সম্পূর্ণ গ্রানাইট পাথরের মন্দির। প্রথম রাজেন্দ্র চোল কার পুত্র? প্রথম
রাজরাজ চোলের পুত্র। রাজেন্দ্র চোল কোন দেশ আক্রমণ করে? শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলা, দক্ষিণ পূর্ব এশিয়া। রাজেন্দ্র চোলের নতুন রাজধানী কোথায় ছিল? গঙ্গৈকোন্ডচোলপুরম। চোল প্রশাসনে গ্রাম সভাকে কি বলা হতো? উর সভা এবং নাগরম বলা হতো। চোল যুগে স্থানীয় সাহিত্য শাসন কেমন ছিল? অত্যন্ত উন্নত ছিল এবং গ্রামসভার ক্ষমতা বেশি ছিল। চোল নৌবাহিনীর শক্তি কেমন ছিল? অত্যন্ত শক্তিশালী, সমুদ্র নিয়ন্ত্রণ করত। চোল যুগে কোন শিল্প বিকশিত হয়? ব্রোঞ্জ, ভাস্কর্য আর বিশেষ নটরাজ মূর্তি। চোল যুগের নটরাজ মূর্তি বিশেষত কী? নটরাজ মূর্তি এটি শিবের মূর্তি, যেটা ব্রোঞ্জ দিয়ে তৈরি ছিল, আর এটা শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শন মনে করা হয়। চোল যুগের বিস্তার কতদূর ছিল? চোল সাম্রাজ্যের বিস্তার ছিল দক্ষিণ ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া পর্যন্ত বিস্তার ছিল। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে? রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে দন্তি দুর্গ। রাষ্ট্রকূট বংশের রাজধানী কোথায় ছিল? রাষ্ট্রকূট বংশের রাজধানী ছিল ম্যানখেদ, যেটা কর্ণাটকে রয়েছে। রাষ্ট্রকূট রাজারা কোন ধর্ম অবলম্বন করতেন? শৈব, কিন্তু সব ধর্মের প্রতি সহনশীল ছিলেন। কলচুরি বংশের রাজধানী কোথায় ছিল? ত্রিপুরী, যেটা মধ্যপ্রদেশের অবস্থিত। পশ্চিম চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে? তৈলব দ্বিতীয়। পশ্চিমী চালুক্য রাজধানী কোথায় ছিল? কল্যাণী, কর্ণাটকে। হৈশালা বংশের প্রতিষ্ঠাতা কে? বিষ্ণুবর্ধন। হৈশালা বংশের রাজধানী কোথায় ছিল? দ্বার সমুদ্র বা হালেবিদু। হৈশালা স্থাপত্য উদাহরণ কি? বেলুর এবং হাইবিদুর মন্দির। দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্যের বিশেষত কি? উঁচু গোপুরম, বিশাল প্রাঙ্গণ এবং সুন্দর ভাস্কর্য। দ্রাবিড় স্থাপত্য শৈলী কি? দ্রাবিড় স্থাপত্য শৈলী হচ্ছে পিরামিড আকৃতির, আর এটাতে গোপুরম রয়েছে। গোপুরম মূলত বলা হয় মন্দিরের আগের একটা ছোট্ট মন্দিরের মতন থাকে, সেটা গোপুরম বলা হয়, আর এটা বহুতল্য বিশিষ্ট হয়। কাকাতিয়া বংশের রাজধানী কোথায় ছিল? কাকাতিয়া বংশের রাজধানী ছিল ওয়ারাঙ্গাল, যেটা তেলেঙ্গানাতে রয়েছে। গজপতি বংশের রাজধানী কোথায় ছিল? গজপতি বংশের রাজধানী ছিল কটক, যেটা উড়িষ্যাতে রয়েছে। পাণ্ড্য বংশের রাজধানী কোথায় ছিল? পাণ্ড্য বংশের রাজধানী ছিল মাদুরা, যেটা তামিলনাড়ুতে রয়েছে। চের বংশের রাজধানী কোথায় ছিল? চের বংশের রাজধানী ছিল বাঞ্জি, যেটা কেরালাতে রয়েছে। সঙ্গম যুগ কি? সঙ্গম যুগ হচ্ছে প্রাচীন তামিল সাহিত্যের স্বর্ণযুগ, 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত। সঙ্গম যুগের সাহিত্যের প্রধান বিশেষত কি? এটা মূলত প্রেম, যুদ্ধ এবং নীতি সম্বন্ধে এটা ছিল। শিল্পদিক্কাম কি? এটা তামিল মহাকাব্য। তিরুকুরাল কি? তিরুকুরাল হচ্ছে তামিল নীতিশাস্ত্র, এটা তিরুবল্লুবর দ্বারা রচিত। দক্ষিণ ভারতের ভক্তি আন্দোলনের নেতা কারা? দক্ষিণ ভারতের ভক্তি আন্দোলনের নেতা হচ্ছে আলভার এবং নয়রার শান্তুরা। পরবর্তী আমরা পাল এবং সেন বংশ নিয়ে আমরা পড়ব। পাল বংশের প্রতিষ্ঠাতাকে? পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। গোপাল কিভাবে রাজা হন? মৎস্যনায়ের অবসান ঘটিয়ে তিনি রাজা হন। মৎস্যনায়ের কি? মৎস্যনায় হয়েছে বাংলার শশাঙ্কের মৃত্যুর পর বাংলার একটা বিশৃঙ্খল পরিস্থিতি হয়, যেখানে কোনো রাজা ছিল না, তাকে বলা হয় মৎস্যায়ন। তার অবসান ঘটিয়ে পাল বংশের প্রতিষ্ঠা করে গোপাল। পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে? পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা হচ্ছে ধর্মপাল। ধর্মপালের রাজত্বকাল কত? ধর্মপালের রাজত্বকাল হচ্ছে 770 থেকে 810 খ্রিস্টাব্দ। ধর্মপাল কি প্রতিষ্ঠা করেন? ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। দেবপাল কার পুত্র? দেবপাল ধর্মপালের পুত্র। দেবপালের রাজত্বকাল কত? দেবপালের রাজত্বকাল হচ্ছে 810 থেকে 850 খ্রিস্টাব্দ। পালসা কি? পাল সাম্রাজ্যের বিস্তার কত দূর? পাল সাম্রাজ্যের বিস্তার হচ্ছে বাংলা, বিহার, উড়িষ্যা এবং উত্তরপ্রদেশের কিছুটা অংশ। পাল বংশের রাজারা কোন ধর্মে বিশ্বাসী ছিলেন? এরা মূলত বৌদ্ধ ধর্মে, বিশেষ করে বৌদ্ধ ধর্মে মহাযান সেক্টের এরা বিশ্বাসী ছিলেন।
পাল যুগের বিখ্যাত বিদ্যালয় কোনটি? পাল যুগের বিখ্যাত বিদ্যালয় হচ্ছে নালন্দা, বিক্রমশিলা, অদন্তপুরী। পাল যুগে কোন শিল্পকলা বিকশিত হয়? পাল চিত্রপট, ব্রোঞ্জ ভাস্কর্য। প্রথম মহিপাল কে ছিলেন? পাল বংশের পুনর্জীবনদাতা। পাল সাম্রাজ্যের পতন হয় কত খ্রিস্টাব্দে? 1161 খ্রিস্টাব্দে। সেন যুগের প্রতিষ্ঠা সেন বংশের প্রতিষ্ঠা কে করে? সেন বংশের প্রতিষ্ঠা করে সামন্ত সেন, একে হেমন্ত সেনও বলা হয়। সেন বংশের সর্বশ্রেষ্ঠ রাজাকে? সেন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা হচ্ছে বিজয় সেন। বিজয় সেন কার পুত্র? বিজয় সেন হেমন্ত সেনের পুত্র। বল্লাল সেন কে ছিলেন? বল্লাল সেন বিজয় সেনের পুত্র এবং পণ্ডিত রাজা ছিলেন। বল্লাল সেন এর লেখা দুটি গ্রন্থের নাম কি? দান সাগর ও অদ্ভুত সাগর। লক্ষণ সেন কার পুত্র ছিলেন? বল্লাল সেনের পুত্র ছিলেন। জয়দেব কার সভাকবি ছিলেন? লক্ষণ সেনের সভাকবি ছিলেন। জয়দেবের বিখ্যাত রচনার নাম কি? জয়দেবের বিখ্যাত রচনার নাম হচ্ছে গীত গোবিন্দম। সেন বংশের পতন কিভাবে হয়? বখতিয়ার খলজির আক্রমণ 1204 খ্রিস্টাব্দে সেন বংশের অবসান ঘটে। সেন রাজারা কোন ধর্ম অবলম্বন করতেন? হিন্দু, আর হিন্দুদের মধ্যে বিশেষ করে বৈষ্ণব ধর্ম তারা অবলম্বন করতেন। কলিন প্রথা কি? কৌলিন্য প্রথার কে উদ্বোধন করেছিল বা কলিন্য প্রথা কে চালু করে? তো বল্লাল সেন কলিন্য প্রথা চালু করে। আমাদের পরবর্তী অধ্যায় আমাদের হচ্ছে রাজপুত যুগ। রাজপুত যুগের সময়কাল কত? রাজপুত যুগের সময়কাল হচ্ছে 700 থেকে 1200 খ্রিস্টাব্দ। রাজপুতের উৎপত্তি কোথা থেকে হয়? বিভিন্ন মত অগ্নিকুণ্ড, বিদেশি ক্ষত্রিয় বা হুন জাতি থেকে। হুন জাতির সাথে দেশীয় রাজ্যের মিশ্রণে রাজপুতের উদ্বোধন হয়। রাজপুতরা কতগুলি প্রধান বংশে বিভক্ত ছিল? 4টি প্রধান বংশে বিভক্ত ছিল। চৌহান, পারমার, সোলাঙ্কি, প্রতিহার বংশে বিভক্ত ছিল। প্রতিহার বংশের প্রতিষ্ঠাতাকে? নাগভট্ট প্রথম। প্রতিহার বংশের রাজধানী কোথায় ছিল? প্রতিহার বংশের রাজধানী ছিল কৌনজ। প্রতিহার বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিল? প্রতিহার বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিল মিহির ভোজ। মিহির ভোজের রাজত্বকাল কত খ্রিস্টাব্দ? মিহির ভোজের রাজত্বকাল হচ্ছে 336 থেকে 385 খ্রিস্টাব্দ। মিহির ভোজের উপাধি কী ছিল? আদি বরাহ বা প্রভাস। ক্ষিপ্তকীয় সংগ্রাম কি? সরি, ত্রিপাক্ষিক সংগ্রাম কি? ত্রিপাক্ষিক সংগ্রাম হচ্ছে প্রতিহার বংশ, পাল বংশ এবং রাষ্ট্রকূট বংশের কৌনজ দখল নিয়ে যুদ্ধ। পারমার বংশের প্রতিষ্ঠাতাকে? পারমার বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে উপেন্দ্র বা কৃষ্ণরাজ। পারমার বংশের রাজধানী কোথায় ছিল? পারমার বংশের রাজধানী ছিল ধারা, যেটি মধ্যপ্রদেশে অবস্থিত। রাজা ভোজ কোন বংশের রাজা ছিল? রাজা ভোজ পারমার বংশের রাজা ছিলেন। রাজা ভোজের রাজত্বকাল কত? রাজা ভোজের রাজত্বকাল হচ্ছে 1010 থেকে 1055 খ্রিস্টাব্দ। রাজা ভোজ কি কি রচনা করে? রাজা ভোজ সরস্বতী কণ্ঠভরণ, রাজ মার্তণ্ড ও সিদ্ধান্ত সংগ্রহ রচনা করেন। চৌহান বংশের প্রতিষ্ঠাতাকে? চৌহান বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বাসুদেব। চৌহান বংশের রাজধানী কোথায় ছিল? চৌহান বংশের রাজধানী ছিল আজমের, যেটা রাজস্থানে রয়েছে। পৃথ্বীরাজ চৌহান কোন বংশের রাজা ছিল? পৃথ্বীরাজ চৌহান চৌহান বংশের রাজা ছিল। পৃথ্বীরাজ চৌহানের রাজত্বকাল কত হচ্ছে? পৃথ্বীরাজ চৌহানের রাজত্বকাল হচ্ছে 1177 থেকে 1192 খ্রিস্টাব্দ পর্যন্ত। তরাইনে প্রথম যুদ্ধ কত সালে হয়? তরাইনে প্রথম যুদ্ধ হয় 1191 খ্রিস্টাব্দে। তরাইনের প্রথম যুদ্ধে কে জয়লাভ করে? পৃথ্বীরাজ চৌহান। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দ হয়? 1192। এটাতে কে জয়লাভ করে? এটাতে মোহাম্মদ ঘুরি জয়লাভ করে। তরাইনের দ্বিতীয় যুদ্ধের ফলস্বরূপ ভারতে মুসলিম শাসনের সূচনা হয়। সোলাঙ্কি বংশের রাজধানী কোথায় ছিল? সোলাঙ্কি বংশের রাজধানী ছিল অনহিল পাটন, যেটা গুজরাটে রয়েছে। জয়চন্দ কোথাকার রাজা ছিলেন? জয়চন্দ কনৌজের গড়ওয়াল বংশের রাজা ছিলেন। চান্দেল বংশের রাজধানী কোথায় ছিল? চান্দেল বংশের রাজধানী ছিল খাজুরাহো, যেটা মধ্যপ্রদেশে রয়েছে। খাজুরাহোর মন্দির কে নির্মাণ করে? চান্দেল বংশীয় রাজারা খাজুরাহো মন্দির নির্মাণ করে। খাজুরাহোর মন্দিরের বিশেষত্ব কি? এখানে কামশাস্ত্র ও প্রেমের ভাস্কর্য রয়েছে। রাজপুত যুগের সামন্ত প্রথা কেমন ছিল? খুব শক্তিশালী। কেন্দ্রীয় শক্তি দুর্বল ছিল। রাজপুত যুগের পতনের কারণ কি? পারস্পরিক দ্বন্দ্ব এবং সামন্ত প্রথা এবং ক্রমাগত তুর্কি এবং বহির আক্রমণের জন্য
রাজপুত যুগের রা- রাজপুত যুগের পতন হয়। মূলত আমাদের এই যে 1 ঘন্টার ভিডিও আমরা হলো, এটাতে আমাদের এনশিয়েন্ট হিস্ট্রিটা আমাদের কভার হয়েছে। আর তোমাদের পরবর্তী যে অংশটা সেটা আমরা পরে ভিডিওর মাধ্যমে আমরা কভার করে দেবো। আজকে যেহেতু কিছু কারণবশত পুরো ভিডিওটা করা গেল না, তো পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা বাকি অংশটাকে কভার করব। যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর চ্যানেলটাকে শেয়ার করে দেবে। চেষ্টা করব কালকের মধ্যেই আমাদের দ্বিতীয় অংশটাকে আমরা শ্যুট করে নেওয়ার।